নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির ষষ্ঠ পর্ব। তৃতীয় দৃশ্য। পটভূমি এই আশ্রম। বিনু সেনের সর্বত্যাগী বিচিত্র সন্ন্যাসী শিল্পী দেশসেবক বিনু সেনের সাধনপীঠ। মনু রঙ্গমঞ্চে তার অভিনয় শুরু হওয়ার পূর্বেই নীরা সচেতন ভাবেই বললে, থাক, এখন নয়, তাকে যেতে হবে, থাক, অভিনয় থাক। গোছানোর কাজকর্ম প্রায় শেষ হয়ে এসেছে, পরে প্রায় সবই আছে, থাক। ঘর তার জন্যে নয়, সঞ্চয় তার জন্যে নয়। আবার সেই কক্ষপথ পরিত্যাগ করে মহাশূন্য লোকে সোজা চলবে সে জীবনের চরম সার্থকতায়। সে সার্থকতা তার কর্মজীবনে মুখান্বিত প্রতিষ্ঠায়। এনাকি তাকে ছবির রাজ্যের সিংহদ্বার খুলে দিতে চেয়েছিল। সে ধনী সম্পদে, বিলাসে, বৈভবে, হাস্যে, লাস্যে গন্ধর্ব রাজ্যের রাজেশ্বরী হতে পারত। অন্তত এনাক্ষী তাই বলেছিল। তাতে তার মন ওঠেনি। এদেশের বড় বড় লোক, কাগজ, সমাজসেবীরা আজ বাঙালির মেয়েরা ছবিতে নামবার জন্যে, জনগণমন অধিনায়িকা হবার জন্য নাকি পাগল হয়ে উঠেছে বলে চিন্তান্বিত। হায় রে হায়, কতটুকু জানে এরা? এরা কি ওই কজন মেয়েদেরই বাঙালি মেয়েদের মুখপাত্র মনে করে? দেখেছে এরা কত হাজার মেয়ে আজ অফিসে কাজ করছে, কত হাজার মেয়ে আজ শিক্ষাব্রতী। তাদের শান্ত সংযত দৃষ্টি, দৃঢ় পদক্ষেপ কি চোখে পড়ে না এদের? দেখেনি কি তাদের রূপ? কত সত্যকারের রানীর মতো মেয়ে এই জীবনে তপস্বিনীর মতো কৃচ্ছ সাধন করে চলেছে, যাদের তুলনায় হয়তো এই ছবির রাজ্যের রানীরা নিতান্তই অকিঞ্চিৎকর। এই চিন্তাবিদেরা বিচিত্র। এরা একদিকে সতীত্বের কথায় ঠোঁট উল্টায়, আবার ছবিতে যারা নামে তাদের অবজ্ঞা করে, ঘৃণাও করে। থাক, গোছানো হয়ে গেছে। কাপড় চোপড় যা পরনে আছে তাই পরেই যাবে। তার জীবনে বিলাস নেই, আছে তপস্যা, তার আত্মপ্রতিষ্ঠার তপস্যা। এখনো অনেক পথ তার বাকি, অনেক পথ। পথের ধুলো তার গায়ে লাগবে, তার বেশভূষাকে মলিন করবে। থাক কাপড় চোপড়। তার জীবন নাট্যের দ্বিতীয় অঙ্কের শেষ দৃশ্যেই তার জীবন নাট্যকারের অঙ্গুলি নির্দেশে অমোঘ ইঙ্গিত ব্যক্ত হয়েছে। তুমি চলো, তুমি চলো, তুমি ঘরের নও, পথের। এবারও ঠিক তৃতীয় অঙ্কের শেষে তার সেই তর্জনীটি তেমনি সোজা ভঙ্গিতে ইঙ্গিত করছে, পথে, 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 ঘর নয়। বেরিয়ে এলো নীরা ঘর থেকে, বারান্দায় এসে দাঁড়ালো। কই আশ্রমের সাম্পানি গাড়ি কই? বিনু সেন বললেন তাকে। লজ্জা ঘৃণার ঊর্ধ্বে দণ্ডায়মান মহিমাময় ব্যক্তির মহিমান্বিত ভঙ্গিতে। কই? না, ওই আসছে, ওই যে আশ্রমের ওই কোনটায় সাম্পানি চালকের ধেত হেত শব্দ শোনা যাচ্ছে। গরুর গলার ঘন্টাও শোনা যাচ্ছে। অবশ্য ট্রেন ফেলের ভয় নেই। ট্রেন সকালে, শুধু এখান থেকে চলে তাকে যেতে হবে আজই রাত্রে। হ্যাঁ, আজই রাত্রে। লগ্ন এসে গেছে। বিস্তীর্ণ আশ্রম প্রাঙ্গণে একটি মাত্র ইলেকট্রিক আলোর পোস্ট, তাতে আলো একটা জ্বলছে। ২৫০ বাতির বাল্ব, কিন্তু তার আলোতে আলোকিত হয়নি ঠিক। ওই কোনটা দিয়েই গাড়িটা ঢুকেছিল, ঠিক আজকের মতোই। আজ যেমন ঢুকছে। সাম্পানির ভিতর সেদিন একদিন একটা সিটে ছিল সে, অন্য সিটে বিনু সেন। ছেলের দল ভিড় করে দাঁড়িয়েছিল মাঠে। বিকেলবেলা, তখনও স্কুলের ছুটি হয়নি। কিন্তু বিনু সেনের সাম্পানি দূর থেকে দেখে ছেলেটা ভিড় করে বেরিয়ে এসে বারান্দার সামনে দাঁড়িয়েছিল। সাম্পানিতে বসে বিনু সেন হাত নাড়ছিলেন। ওই কোণ দিয়ে গাড়িটা ভিতরে ঢুকতেই তারা ছুটে এসে ঘিরে দাঁড়ালো। বিনোদা, বিনোদা! বিনু সেন বিচিত্র। তিনি লজেন্সের বড় ঠোঙাটা হাতে নিয়ে লাফ দিয়ে নেমেছিলেন ছোট ছেলের মতো, এবং গান ধরে দিয়েছিলেন সেই ভরাট গলায়। এসেছে পাগলা বিনু, আগলে তোরা ধর দেখি কই, লেবেন চুষের ঠোঙা হাতে ডাকলো ডেকে ভাগলো রে ওই। বলেই তিনি ছুটতে শুরু করেছিলেন।
ছেলেরা ওই গানের সুরে সুরে সুর মিলিয়ে গেয়ে উঠল, হই হই রই রই। বিনু সেই লরেন্সের ঠোঙা ধরা হাতখানা উঁচু করে ধরে ছুটতে ছুটতে আবার ধরেছিলেন। পাগলা জিতে একলা খাবে, হারবে যারা চোগলা পাবে। চোগলা মানে অয়েল পেপার, কান্না শুনতে রাজি তো নই। ছেলের দল সেই হই হই রই রই গাইতে গাইতে প্রাণপণে ছুটছিল। সে এক দৃশ্য নীরার মুখ স্মিত হাস্যে ভরে উঠেছিল। সেইখানে দাঁড়িয়েই দেখছিল। চোখ তার ছুটছিল ওদের পিছনে পিছনে। তারই মধ্যে চোখে পড়েছিল আশ্রমের চেহারাটা। সুন্দর রাঙা মাটির দেশ, প্রায় 3 দিকে অল্প দূরে দূরে শালবন, ঘন সবুজের ঘর, তার মাঝখানে রাঙা মাটির উপর আশ্রম। চারিদিকে নতুন বাড়ির পত্তন হয়েছে, কাজ চলছে। রাজমিস্ত্রিরা কাজ করছিল তখন। তারাও কাজ বন্ধ করে বিনু সেনের সঙ্গে ছেলেদের রেস দেখছিল আর হাসছিল। বিনোদা প্রচন্ড বেগে ছুটছে, ছেলেরা অনেক পিছনে পড়েছে, বাচ্চারা অনেক দূরে। তবুও তারা হাড়েরই চিৎকার করে ছুটতে চেষ্টা করছে। জনকয়েক আছাড় খেয়ে পড়ছে, উঠে ধুলো ঝাড়ছে। বিনু সেন ছুটে পরিক্রমা শেষ করলেন পুরনো আমলের স্কুলের আপিস ঘরের বারান্দায়। মাটির ঘর, খড়ের চাল, শাল কাঠের খুঁটি। সেখানে দাঁড়িয়েছিলেন 3টি মহিলা। তারা এখানকার শিক্ষয়িত্রী, তা সে বুঝেছিল। তাদের ভালোভাবে তখনও সে দেখেনি, কারণ চোখ তার বিনু সেনের এবং ছেলেদের পিছনেই নিবদ্ধ ছিল। তারই মধ্যে দেখেছিল পারিপার্শ্বিক এবং নতুন বাড়ির ঘরের আয়োজন, এবং যেখানে সে সাম্পানি থেকে নেমেছিল সেখানটা আপিস থেকে একটু দূরেও ছিল। তা হাত 40 হবে বই কি। এবার বিনু সেনের সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারও দৃষ্টি সেখানে পড়েছিল। একজন স্থূলাঙ্গী, তিনি একেবারে উল্লাসে গদগদ হয়ে হাসছিলেন, এই ধরনের মোটা মেয়েরা যেমন ভাবে হাসে। আর একজন শীর্ণাঙ্গী, মুখে রুমাল চেপে হাসছিলেন, চোখে চশমা। আরেকটি মেয়ে, সরু পার, কাপড় পরা, আশ্চর্য সুন্দরী মেয়ে। দূর থেকে এসে হাসছিল কি হাসছিল না বুঝতে পারেনি নীরা। পাশে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ, আরো জনাতিনেক ভদ্রলোক, আরো জনকয়েক এদেশের মাটির মানুষ। চিনতে কষ্ট হয়নি, দেখা মাত্র তাদের চেনা যায়। নগ্ন গাত্র, খাটো কাপড় পরা মানুষ। আর ওরা অনিমাদি, কমলাদি আর এই প্রতিমা। বৃদ্ধটি বিনু সেনের মাস্টারমশাই, সেই অধ্যাপক। বাকি 3 জন সত্যবাবু, ঋষিবাবু, চারুবাবু, এখানকার শিক্ষক, বিনু সেনের সহকর্মী। বিনু সেন ওখানে পৌঁছেই তাকে হাত নেড়ে ডেকেছিলেন, এখানে এখানে, নীরা এখানে এসো। নীরা সেখানে গিয়ে দাঁড়িয়েছিল এবং থমকে গিয়েছিল, অথবা পৌঁছেই থমকে দাঁড়িয়ে গিয়েছিল। সে কি দৃষ্টি! প্রশ্ন সকলের চোখেই ছিল, কিন্তু ওই সরু পার, কাপড় পরা সুন্দরী মেয়েটির প্রতিমার মতো ডাগর চোখে সে কি শুষ্ক রুক্ষ কঠিন দৃষ্টি? না, হলো না। শুষ্ক রুক্ষ কঠিন থেকেও আরো বেশি কিছু। সে দৃষ্টি নিষ্ঠুর, হিংস্র। হ্যাঁ, পলকহীন ওই দৃষ্টিতে প্রতিমা তার দিকে তাকিয়েছিল, কিন্তু সারা মুখে, ভুরুতে, কপালে কি চিবুকে কোথাও আর কোনো একটি রেখার চিহ্ন ছিল না, যেন পাথরের মুখে ওই দৃষ্টি। বোধহয় নীরার ভুরু কুঁচকে উঠেছিল সবিস্ময় তিক্ত প্রশ্নে। হয়তো সে কিছু বলতো, কিন্তু তার আগেই বিনু সেন বলেছিলেন, তাকেই বলেছিলেন। এরা জিজ্ঞেস করছিলেন, তুমি কে? পরিচয় করিয়ে দিই, ইনি নীরা। বুঝেছ প্রতিমা? বুঝেছেন অনিমাদি? ইনি শ্রীমতী নীরা। হীরা নয়, জিরাও নয়, 5 ফুটের বেশি লম্বা, তেমনি গায়ে জোর, মনের জোর আরো বেশি। আজীবন লড়াই করে যেতা মেয়ে, নাম তার নীরা। আইএ পাশ করেছেন, এখানে পড়াবেন, মাস্টার মশাইয়ের কাছে পড়বেন, এই গুন্ডা দলের সঙ্গে লড়বেন, ওদের পিঠে পিঠে গড়বেন। উনি শ্রীমতী নীরা। আর নীরা, ইনি প্রতিমা, ছেলেদের মামনি, মহিমাময়ী মাতৃত্বের তপস্যায় রত। ইনি অনিমাদি, ছেলেরা গোপনে বলে ঢিপসিদি, অর্থাৎ মোটাদি, বড্ড হাসেন। ইনি কমলাদি, ছেলেরা বলে কাঠিদি, আমি বলি বিষণ্ণদি। এ কি প্রতিমা, যাচ্ছ কোথায়? প্রতিমা অকস্মাৎ ঘুরে চলে যাচ্ছিল স্কুলের ভিতরের দিকে। সে ঘুরে দাঁড়িয়ে বলেছিল, শরীরটা আমার ভালো নেই। কি হলো? ঠিক বুঝতে পারছি না। দেখি, এখানে এসো।
জ্বর হয়নি তো? এসো হাতটা দেখি। প্রতিভা সে আহ্বান লঙ্ঘন করতে পারেনি, এসে দাঁড়িয়ে হাতখানা বাড়িয়ে দিয়েছিল। বিনু সেন নাড়ি পরীক্ষা করে বলেছিলেন, একটু চঞ্চল হয়েছে নাড়িটা, যে তোমার কাজটা করে যাও, তুমি ওদের মামনি। বেচারারা হেরে গিয়ে মুখ চুন করে দাঁড়িয়ে আছে। আমার কাছে লজেন্সের অয়েল পেপার ছাড়া পাওনা নেই, ভিক্ষে ওরা করবে না। এখন তুমি এটা কেড়ে নিয়ে বিতরণ করতে পারো, তাতে ওদের অপমান হবে না। নাও নাও, তোমরা তোমাদের মামনির কাছ থেকে নাও গিয়ে। প্রতিমা নিঃশব্দে ঠোঙাটি নিয়ে এগিয়ে গিয়েছিল ছেলেদের মধ্যে, একটা যন্ত্র মানুষের মতো, প্রাণহীন পুতুলের মতো। কেমন যেন বেদনাদায়ক মনে হয়েছিল নীরার। হঠাৎ বিনু সেন উঠে এগিয়ে গিয়েছিলেন। দাঁড়াও দাঁড়াও বলেই ঠোঙায় হাত পুরে এক মুঠো লজেন্স তুলে ফিরে এসে বলেছিলেন, অনিমাদি, চুলবুল করছেন আমি দেখেছি, জিভ ওর জলে ভরে উঠেছে, আমি হলপ করে বলতে পারি। খিলখিল শব্দে হেসে স্থূলাঙ্গী অনিমাদি কমলাদির ঘাড়ে হাত রেখে যেন পড়ে যাওয়া থেকে আত্মরক্ষা করলেন। বিনু সেন বললেন, প্লিজ অনিমাদি, এমন করে নয়, একটু সামলে। বেচারি কমলাদি কাঠির মতো মানুষ, আপনার ভারে মট করে ভেঙে যেতে পারেন। সমবেত সকলে হেসে উঠল, বৃদ্ধ অধ্যাপক মাস্টারমশাই পর্যন্ত। বিনু সেন বললেন, অনিমাদি ধরুন ধরুন, এবার কমলাদি, এবার নীরা। নীরার এক বিন্দু সংকোচ ছিল না। দাদুর বাড়ি থেকে এই আশ্রম পর্যন্ত বিনু সেনের সঙ্গে একসঙ্গে আসার মধ্যে সে যেন আবিষ্কার করেছিল একজন মানুষকে, যে মানুষ সকল মানুষের হাসি খেলা সুখ দুঃখের আসরে সমবয়সী সঙ্গী যোগ। সে হাসি মুখেই হাত পেতে নিয়েছিল এবং মুখে পড়েছিল। এবার বিনু সেন বলেছিলেন, এবার মাস্টারমশাই। প্রসন্ন সৌম্যদর্শন বৃদ্ধ দ্বিধা করেননি, হাসি মুখে হাত পেতে নিয়েছিলেন। তারপর অন্য শিক্ষকদের এবং গ্রামের কয়েকজনকে দিয়ে নিজে দুটো লজেন্স মুখে পুরে বলেছিলেন, এবার আমি। বৃদ্ধ অধ্যাপক এবার বলেছিলেন, তুমি কিন্তু নিজের ভাগে একটা বেশি নিলে বিনু। হ্যাঁ স্যার, তা নিয়েছি। লজেন্স আমার ভারী ভালো লাগে। আমার বাক্স খানা তল্লাশ করে লজেন্সের প্যাকেট পাবেন। যখন মন খারাপ হয় তখনই একটা মুখে পুড়ে চুষতে শুরু করি, মন ভালো হয়ে যায়। বিশেষ করে টাকে হাত বুলিয়ে, তখন লজেন্স মুখে দিলে মনে হয় টাকটা বেদান্তের মায়া। আসলে আমি ছেলে মানুষ। সকলের মুখে প্রসন্ন হাস্যে উদ্ভাসিত হয়ে উঠেছিল। মুহূর্তে জাদুকরের মতো সব আবহাওয়া পাল্টে দিয়েছিলেন বিনু সেন। বলেছিলেন, বলতে ভুলে গেছি স্যার, দিল্লি থেকে ফেরার পথে বেনারসে নেমেছিলাম, গোপীনাথ কবিরাজ মহাশয়ের সঙ্গে দেখাও করেছি। আমার দিকে চেয়ে প্রশ্ন করলেন, এ প্রশ্ন কার? তোমার তো হতে পারে না। বললাম, কেন বলুন তো? বললেন, এ প্রশ্ন যারা করবে তাদের মুখের চেহারা আলাদা হয়, আর সে বয়সও নয় তোমার, বুঝুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বললেন, একটু নির্জনে চলুন, বাচ্চারা হই হই করছে। নীরাকে টেনে নিয়ে তখন অনিমাদি আলাপ জুড়ে দিয়েছেন। আশ্চর্য চেহারা ভাই তোমার, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে, আবার ভয়ও হয়। বলেই জড়িয়ে ধরে আলাপ শুরু। কিন্তু ভবিষ্যতে যদি মোটা হও তবে আর দুঃখের সীমা থাকবে না। এই লম্বা তুমি, আমার ডবল মোটা হয়ে যাবে। বলেই হাসতে শুরু করে দিলেন। কমলাদি বললেন, নামটিও তোমার বেশ ভাই, নীরা। নীরা এবার বললে, প্রতিমাদি কি এখানে? আপনারা দিদিমণি, উনি মামুনি কেন? হাসি শুরু করেছিল অনিমাদি, কিন্তু কমলা একটু রুদ্ধস্বরেই বললেন, অনিমাদি ও কি? সে থেমে গেল। কমলাদি বললেন, উনি ছোট বাচ্চাদের দেখে, তাই মামনি। দেখো, আমরা ঠিক জানি না, তবে মনে হয় জীবনে সন্তান হারিয়েছিলেন। বিনোদাকে তো দেখলে, উনি ওকে এখানে এনে অনেক ছেলের মা করে দিয়েছেন। অবশ্য প্রতিমাদি আমাদের আগে এসেছে, বোধহয় উনি বিনোদার আত্মীয়া। তা না হয় তো আগের চেনা লোক। বিনোদার একটু বেশি স্নেহ আছে, প্রতিমাদির দাবিও একটু বেশি, মানে মানে আমরা যা পারি না, এই আর কি। প্রতিমাদির জীবনে দুঃখও আছে, বুঝেছো না? উনি ওই রকম। নীরা দৃষ্টি এরই মধ্যে আবদ্ধ হয়েছিল বৃদ্ধ শিক্ষক এবং শিষ্যের দিকে। গভীর আলোচনায় মগ্ন দুজনে। এই বিনু সেনকে সেই কদিনের মধ্যে দেখেনি। এ এক নতুন মানুষ। গোপীনাথ কবিরাজের কথায় কিছুদিন আগে আনন্দবাজারে পড়েছেন, বিরাট মনীষী।
একটি পাথরের বা ধাতুর তৈরি প্রাচীন ভারতের জ্ঞানস্তম্ভ। গুরু শিষ্য দুজনেই শুধু নির্বাক হয়ে মনুষ্যক্ষু দিয়ে স্তম্ভের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তেই ঘটেছিল একটি ঘটনা। আকস্মিক তীব্র কণ্ঠে চিৎকারে সকলে চমকে উঠেছিল। নীরা বেশি চমকে দৃষ্টি ফিরিয়েছিল সে। প্রতিমা দেবী চিৎকার করে উঠেছে, ছাড় ছাড় ছাড়, মেরে ফেলবো তোকে, ছাড়। তার হাত থেকে পড়ে গেছে লজেন্সের ঠোঙা। দুটো বড় ছেলেদের প্রচন্ড মারামারি বাঁধিয়েছে, পরস্পরকে নিষ্ঠুর আক্রমণ করে জড়িয়ে ধরেছে। একজন করেছে নিচে, অন্যজন তার বুকে বসেছে। আথালি পাথালি কিল চর মারছে, আর নিচের জন উপরের জনের মাথার চুলের গোছা ধরেছে, এক হাতে অন্য হাতে খামচে ধরেছে গাল। প্রতিভা হাতের ঠোঙা ফেলে দিয়ে বাখারানি তাদের নিষ্ঠুর ভাবে পিটছে এবং তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করছে কঠিন ক্রোধে, কিন্তু তবু তারা ছাড়বে না কেউ কাউকে। অনিমাদি বললে, গেল গেল, একটা গেল, কি হবে? বিনু সেন এবং অধ্যাপক ও শিক্ষকেরা গোপীনাথের কথা বলতে বলতে দূরে চলে গেছেন। অনিমাই আবার বললেন, আমি এ গত নিয়ে ছুটতে পারবো না, তুমি যাও ভাই কমলা। আমি পারবো ওই দৈত্যের সঙ্গে, তার উপর প্রতিমাদি রাগলে যা করেন জানো তো, ডাকো বিনোদাকে ডাকো। নীরা বললে, আমি যাচ্ছি। সে আঁচলটা কোমরে জড়িয়ে নিয়ে ছুটে চলে গেল, সংকোচ করলে না, এবং দু হাতে দুজনকে ধরে কঠিন কণ্ঠে বলল, ছাড়ো ছাড়ো। অপরিচিত একটি মুখ, এবং সে মুখে যেন একটা কিছু ছিল যা তার মামনি বা দিদিমণিদের মধ্যে দেখেনি, যা অসাধারণ, প্রদীপ্ত এবং অধিকতর শক্তিতে প্রবল বলেও অলঙ্ঘনীয়। তার সেই সবল দেহ এবং প্রদীপ্ত দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতেই তারা নিষ্ক্রিয় হয়ে পরস্পরকে ছেড়ে দিল। নীরাও তাদের পৃথক করে সরিয়ে দিয়ে তাদের ছেড়ে দিল, কিন্তু মুহূর্ত পরেই আবার হলো বিস্ফোরণ। এবার একটি ছেলে ক্ষুব্ধ হয়ে নীরার উপরেই লাফিয়ে পড়ল। নীরা এটা আশঙ্কা করেনি, তাহলেও সামনে নিতে দেরি হলো না তার, সঙ্গে সঙ্গে রাগও হল। সে মুহূর্তে ছেলেটার চুলের মুঠোয় ধরে তাকে শূন্যে খানিকটা তুলে মাটিতে ফেলে দিয়ে বললে, তোমাকে আরো নিষ্ঠুর শাস্তি দিতাম আমি, কিন্তু আজ তোমাকে ক্ষমা করলাম। প্রতিমা সেই বিস্মিত তিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নীরা বললে, আপনাকে আঁচড় কামড় দেয়নি তো? না। সংক্ষিপ্ত উত্তর দিয়েই সে ফিরল এবং টফি লজেন্সের ঠোঙাটার দিকে দেখিয়ে দিয়ে অনিমাদিকে লক্ষ্য করে বললে, ওকে বলো এ আর আমি পারছি না, লোকও এসেছে, লোকেরও অভাব হবে না, আমি চলে যেতে চাই এখান থেকে। বলে সে চলে গেল মাঠ ভেঙে ওদিকের ঘরগুলোর দিকে। অনিমাদি এবার হাসলে না, বলে, মরণ তো মা। স্থূল শরীর নিয়ে অনিমাদি নীরার পিছনে পিছনেই বোধহয় এসে দাঁড়িয়েছিল। কমলাদি একটু হাসল। নীরা বললে, কি ব্যাপার বলুন তো? ব্যাপার? মরণের ব্যাপার আবার কি? তার উপর তুমি এসেছো আর ওকে আছে? কমলাদি বললেন, থাকতে থাকতে সবই বুঝবে ভাই, থাকো কিছুদিন। বুঝবে আর ছাই, শিবের মতো লোকটাকে অতিষ্ঠ করে দিলে গা। কমলাদি বললেন, দোষ মিছে দিচ্ছ ভাই, মন যে বড় অবুঝ। অবুঝ মেয়েটিকে তখনও দেখা যাচ্ছিল। ওই উপ্রান্তে মাটির ঘরগুলির এলাকায় সবে ঢুকছে মন্থর ক্লান্ত গতিতে। নীরার আর সমবেদনার সীমা রইল না। সে বুঝেছে ওই সুন্দরী মেয়েটি বিনোদাকে ভালোবেসেছে। বিনোদাও তা জানেন, হয়তোবা ভালোবাসেন। তবে তবে কেন তাকে দুঃখ দিচ্ছেন, কিসের জন্যে? এমন মানুষের কি আচরণ? একটু মনে লাগলো তার, কিন্তু হঠাৎ এমন আচরণ করলেন কেন? হঠাৎ নিজের মনেই প্রশ্ন করলে, তাকে দেখে সে হাসতে গেল, কিন্তু পারলে না। সেদিন সন্ধ্যাবেলার সারাক্ষণটা অনিমাদির সঙ্গে নানান কথার মধ্যে ওই কথাটি বারবার যেন ফিরে ফিরে আসছিল অথবা উঠে পড়েছিল। নীরা নিজের জেঠিমার কথা বলতে বলতে বলেছিল, মানুষটা আশ্চর্য, বিশ্বে 7 সমুদ্রের মতো। আবার জ্যাঠামশাইয়ের বেলা সে যেন নীল আকাশ, রাত্রে নীল আকাশ, যত শান্ত নীল তত নক্ষত্রের শোভায় ঝলমল। আমাকে কদিন স্নেহ করেছেন, সে অগাধ। আবার সারা জীবন যে ঘেন্না যে হিংসে করেছেন, তার জ্বালায় জীবনটা আজও জর্জর হয়ে আছে। কমলাদি হঠাৎ বলেছিলেন, থাক, এমন মানুষ অনেক আছে ভাই। অনিমাদি বলেছিলেন, দেখো না প্রতিমাকে, দেখো কি কমলা, বলো।
হ্যাঁ, অনেকটা মিল আছে। নীরা চুপ করেছিল, কি বলবে। আবার কিছুক্ষণ পর নীরার কথায় ফিরে এসেছিল প্রসঙ্গটা। নীরা বলে যাচ্ছিল নিজের কথা, বলতে বলতে হেসেছিল হেনার কথায়। বলেছিল, ওই মায়ের সে এক আশ্চর্য মেয়ে, বুঝেছেন। নিজে ওই কাণ্ড করেছিল বলেই নাকি বিয়ের পর স্বামীর উপর গোয়েন্দাগিরি হলো তার কাজ। কোথায় জামায় লম্বা চুল লেগে আছে, কোথায় কি গন্ধ উঠছে, এই কথা সে আর শেষ করতে পারেনি। স্থূলাঙ্গী অনিমাদি বিপুল কৌতুকে হেসে বিপুল দেহভার নিয়ে গড়িয়ে পড়েছিল মেঝের উপর। কমলাকে ঠেলা দিয়ে বলেছিল, মাইরি ভাই কমলা, আমি ঈশ্বরের দিব্যি গেলে বলতে পারি উনিও তাই করেন। মীরা সবিস্ময়ে প্রশ্ন করেছিল, কে? হাসি অনিমাদির একেবারে জলপ্রপাতের মতো ভেঙে যেন আছড়ে পড়েছিল। কথা বলতে পারেনি। মীরা সবিস্ময়ে তাকিয়েছিল কমলার দিকে। কমলাদি বলেছিল, ওই উনি প্রতিমাদি। প্রতিমাদি? ঠিক এই মুহূর্তেই ডাক দিয়েছিলেন বিনোদ সেন। নীরা আছো? সকলেই সচকিত হয়ে উঠে বসেছিল। নীরা বলেছিল, আছি, আসুন। ঘরে ঢুকে বিনোদ সেন বলেছিলেন, ত্রিমূর্তি এখানে? ভেরি গুড। রাত্রে সকলে খোঁজ করা বিনোদ সেনের নির্ধারিত কর্মসূচি। আজ তার ব্যতিক্রম। 2 বছর পর আজ আর বিনোদ সেন আসবেন না। আসতে সাহস করবেন না, আর ডাক দেবেন না। ইরা, শেষ তার সঙ্গে সব সম্পর্ক। শেষ হয়ে গেছে সন্ধ্যাতে। এইবার সে চলে যাবে। চলে যাবে সামপানিতে চড়ে বনের ভিতর দিয়ে, পথের উপর দিয়ে, দামোদর ব্যারেজ পার হয়ে সে চলে যাবে। সামপানিটা আসছে। আলো দুটো চাকার ঝাঁকুনিতে কাঁপছে। এদিক থেকে কারা আসছে যেন, কয়েকজন। অনিমাদি, কমলাদি, আর কে? মাস্টার মশাই হরিচরণ বাবু, তার পিছনে চারুবাবু, আর কে? বিনোদ সেন। আশ্চর্য লজ্জাহীন স্পর্ধিত মানুষ তো। হ্যাঁ, বিনোদ সেনই। হাতে একখানা মোটা খাম। বললেন, বিনা ভূমিকায় সহজ সাধারণ কণ্ঠে বললেন, এতে আপনার মাইনে আর আমাদের তরফ থেকে সকলকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার কথা হয়েছে, তারই দরুন টাকাটা রয়েছে, এটা ধরুন। মুখের দিকে ক্ষণিকের জন্য মুখ তুলে তাকালে নীরা। তারপর চোখ ফিরিয়ে নিয়ে বললে, টেবিলের ওপর রেখে দিন। রেখেই দিলেন বিনোদ সেন। রেখে বললেন, ওটা কিন্তু দেখে নিতে হবে আপনাকে, এবং রসিদ একটা লেখাই আছে, সেটা সই করে দিতে হবে। একটু হেসে বললেন, না করে তো উপায় নেই, হিসেব দিতে হয় সরকারকে, আপনি জানেন। মনের তিক্ততা মাটির বুকের উত্তাপের মতোই চাপা রাখতে হবে। তার উদ্গার একটু আগেই হয়ে গেছে। উচ্ছ্বসিত উত্তাপ নিঃশেষিত হয়ে গেছে। দেহ মন দুই ক্লান্ত এখন। তারপর মনোরঙ্গ মঞ্চে তার অতীত জীবনের স্মৃতি নাট্যাভিনয়ের মধ্যে মন কেমন যেন মগ্ন হয়ে খানিকটা উদাস হয়ে পড়েছে। হয়তোবা বিনোদ সেনের প্রতি সেই সময় শ্রদ্ধা, বিস্ময়, অনুরক্তি সব মনে করে তাকে খানিকটা নরম করে দিয়েছে। হয়তো প্রচ্ছন্ন একটা প্রশ্ন বিষণ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, নীরবে নিঃশব্দে। সে মুখর না হয়েও ইঙ্গিতে যেন বলছে, এতটা কাল সব মিথ্যা হয়ে আজকের এইটুকুই কি পরম ও চরম সত্য হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর অবশ্যই আছে, কিন্তু সব সময় দেওয়া যায় না। ভিক্ষুককে ভিক্ষুক বললে সত্য কথাই বলা হয়, কিন্তু চক্ষু লজ্জাই বলো আর করুণাই বলো, যা হলো আসলে দুর্বলতা। তার এতটুকু মনের কোণে যতক্ষণ থাকে ততক্ষণ বলা যায় না। কাজেই এই ক্ষেত্রে মনের এই ক্লান্ত অবস্থায় মুহূর্তের সকলের সঙ্গে যখন বিনোদ সেন এসে দাঁড়িয়েছে নির্লজ্জের মতো, যখন আর পারছে না তাকে বলতে, আপনার মতো এত বড় লজ্জাহীন মানুষ আর আমি জীবনে দেখিনি। ধনী সোমেশবাবু দম্ভ ভরে মনা ঘোষের উচ্ছিষ্ট কন্যা বলে তাকে গাল দেওয়া সে বুঝতে পারে, কিন্তু আপনার এই ঘন্টা দুয়েক আগের মাটির দিকে চেয়ে থাকা চোখ তুলে, মাথা তুলে অসংকোচ হাসি হেসে সামনে দাঁড়ানো এবং কথা বলার প্রবৃত্তি ও মনকে সে বুঝতে পারে না। কেমন করে পারলেন আপনি? থাক সে কথা। তিক্ততা তার মনের মধ্যেই থাক। সে টেবিলের কাছে গিয়ে নোট ও হিসেবের কাগজের ভিতর থেকে রসিদখানা বের করে অঙ্কটা দেখে তার উপর সই করে সেটা বাড়িয়ে দিয়ে বললে, নিন। রসিদখানা পকেটে পুরে বিনোদ সেন বললেন,
স্কলারশিপের কাগজগুলো বিকেলেই দিয়েছি। ওটাকে যেন আমার অনুগ্রহ বলে উপেক্ষা করো না। এটা এদেশের একটি সুযোগ্য মেয়ে হিসেবে তোমার প্রাপ্য, সে ভুল তুমি যেন করো না। একটু থেমে আবার বললে, তুমি আবার ক্রুদ্ধ হয়ে উঠছো। আমি তোমাকে তুমি বলছি বলে। তা বলছি, আমি বয়সে বড়, অনেক স্নেহ করেছি, আপনি বলতে পারছি না, এবং তার জন্য ক্ষমা করো বলতেও বাধ্য। আচ্ছা, আমি যাচ্ছি, কল্যাণ তোমার। বলেই বিনু সেন চলে গেলেন। কিছুক্ষণ সব মানুষ কটি স্তব্ধ হয়ে রইল নয়, কেউ বা কিছুতে যেন বাধ্য করলে স্তব্ধ হয়ে থাকতে। নীরাও স্তব্ধ হয়ে রইল বাধ্য হয়ে। বিনু সেনের নিজের অন্যায় এবং সেই অন্যায় প্রতিবাদে নীরা যে নিষ্ঠুর অপমান তাকে করেছে, সে সবকিছুকে এমন আশ্চর্য নিরাসক্তির সঙ্গে ঝেড়ে ফেলে দিয়ে এমন সহজভাবে এসে দাঁড়ানো এবং সহজ বিদায় দেওয়া নেওয়ার মধ্যে অবশ্যই বিস্ময়ের অনেক কিছু আছে, কিন্তু তারও চেয়ে বেশি কিছু আছে যা অব্যক্ত অথচ অনুভবের মধ্যে সকলকেই স্পর্শ করেছে। বিনু সেনের ক্ষোভহীন এই প্রকাশ বড় সকরুণ, যেন যেন বেদনায় ভরা। নীরার ভুরু দুটি মোটা এবং জোড়া। ওই ভুরু দুটির মিলনস্থলে একটি কুঞ্চনের কুণ্ডলী জেগে উঠেছে, শূন্য গর্ভ আগ্নেয়গিরির নিভে যাওয়া গহ্বর মুখের মতো। এ নিস্তব্ধতা প্রথম ভঙ্গ করলেন বৃদ্ধ অধ্যাপক হরিচরণবাবু। ডাকলেন, নীরা। নীরা তার মুখের দিকে চেয়ে চেষ্টা করে হেসে যথাসাধ্য সহজভাবে বললে, আমি যেতাম আপনার কাছে। একটু থেমে আবার বললে, ওসব ভয় ছিল, পাছে বারণ করেন। হরিচরণবাবু বললেন, না মা, এরপর তা বলবো কেন, তা বলতেও আসেনি। অবশ্য তোমাকে বলা ঠিক হচ্ছে কিনা জানি না। বিনু আমাকে নিজে থেকে ডেকে বলেছে, বাধা ওকে দেবেন না মাস্টারমশাই। আমি তার বা তোমার কারো বিচারই করিনি, করছি না। বুড়ো হলাম মা, দেখলাম অনেক, দেখে এই যাই। আমি তোমাকে আশীর্বাদ করতেই এসেছি, তবে মনটা খুঁতখুত করছে। এই রাত্রে যাবে মা? নীরা শেষের কথায় এত কথার উত্তর এক কথায় মিটিয়ে দেবার সুযোগ পেয়ে গেল। সে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললে, আর আমাকে বারণ করবেন না, মন আমার বিষিয়ে গেছে। বলে সে ঘুরে দাঁড়ালো অনিমাদি এবং কমলাদির দিকে। এতদিনের সহকর্মী, সুখ দুঃখ হাসি কান্না, কত ছোটখাটো কলহ, কত নিবিড় অন্তরঙ্গতায় মনের কথা বিনিময়ের সঙ্গী, প্রতিপক্ষ সখী, তারা এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার জন্য তারা দুঃখ পেয়েছে বা সেই তাদের আজ দুঃখ না দিয়ে তিক্ত করেছে, সে কথা নীরা ঠিক অনুমান করতে পারলে না। কিন্তু সে বোঝাপড়ার বা আলোচনার সময় নেই। সে এদের সঙ্গেও বিদায় পর্বটা এক কথায় মিটিয়ে দিলেন। বলে, চলছি ভাই অনিমাদি, কমলাদি। হাসতে একটু চেষ্টা করলো। এসো ভাই, কি বলবো, বলে অনিমাদি। সেও একটু হাসতে চেষ্টা করলে। কমলাদি শুধু হাসতে চেষ্টা করে ছেদ টেনে দিলে। নীরাও আর বাড়ালে না। সে সাম্পানি গাড়োয়ানকে ডেকে বললে, জিনিসগুলো চাপিয়ে নাও বাপু, ধরে দেবার লোক চাই না। বাপুর নাম বাঁকা রায়। সে বললে, লোক আসছে দিদিমণি, আরে হই রাখরি, পাঁচ চালায় আসো এ। তারপর নীরার দিকে ফিরে বললে, তিনজনা যাবো আগে আমরা, হুকুম দিচ্ছেন বাবু। গাড়িতে উঠবার আগে আর একবার সে সংক্ষেপে সম্ভাষণ সেরে নিলেন। তারা উত্তর দিলেন সংক্ষেপে, দুটি কথায় শেষ হওয়ার মতো সংক্ষিপ্ত, আসি। এসো। তার সঙ্গে ওই চেষ্টা করে হাসা একটু নিঃশব্দ হাসি। শুধু হরিচরণবাবু বললেন, তুমি যেন স্কলারশিপটা নিও মা, ওটা যেন উপেক্ষা করো না। তোমার জীবনের গতি যে মুখে, আর যা যোগ্যতা তোমার, তাতে দেশও অনেক কিছু পাবে, তুমিও সার্থক হবে। ভেবে দেখি। বলেই গাড়িতে উঠল। গাড়িটা চলতে লাগলো। ইটের খোয়ার উপর বাঁকুড়ার লাল কাপড় ফেলা পথ, বাইরে দেখতে চমৎকার, রাঙা মাটির পথ, কিন্তু সাম্পানি গাড়িটার চাকার লোহার বের খোয়াগুলির উপর খড়খড় ঘটঘট শব্দ করে শীতের কাঁপুনির মতো ঝাঁকুনি খেয়ে থরথর করতে করতে চলছে। মাথার চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে। আশ্রমটা পিছনে পড়েছে। মন কেমন করছে।
বছরের মধুর জীবনের স্মৃতি, আনন্দ কোলাহলে মুখর, আশায় উৎসাহে প্রদীপ্ত, জীবনময়তায় সুরভিত বর্ণাঢ্য 6টি বৎসর। উফ, কত আশা, কত কল্পনা, কত খেলা, কত আনন্দ। আজকে সন্ধ্যার পূর্বেও তার কল্পনা ছিল স্কলারশিপ নিয়ে বিলেত যাবে, শিশুদের শিক্ষা বিষয়ে ও দেশের বিশেষ শিক্ষা নিয়ে এখানেই ফিরে আসবে, এই আশ্রমকে এক আদর্শ আশ্রমে রূপায়িত করবে। এর মধ্যে এসে অনাথ আত্মীয়হীন ছেলেরা পরমাত্মীয়ের স্নেহ পাবে, আপনজন পাবে, দুষ্ট শিষ্ট হবে, স্থূল বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি হবে। সেই মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি, তাই হবে। এখানেই আশ্রমের প্রান্তে খানিকটা জমি নিয়ে একটি ছোট বাড়ি তৈরি করবে। ছেদ পড়ে গেল চিন্তায়। বাড়ির পরে যে কল্পনাগুলি এসে দাঁড়ায়, ঘর সংসার, তারপর না, এর পূর্বে কখনো বোধহয় এমন গম্ভীর মুখে সে প্রশ্ন বা কল্পনা এসে দাঁড়ায়নি। স্বামী পুত্রের কথা সে সলজ্জ বৈরাগ্যে এবং প্রসন্ন কৌতুকে এর পূর্বে বলেছে, যা যা যা, কি ছেলে মানুষই, স্বামী, পাগল, নীরার আবার স্বামী হয় না, কি সে, তিনি কিনি। মনে পড়ছে আয়নায় প্রতিবিম্বে তার সেই হাসি মুখ, এবং বাংলাদেশের সেই আদ্যিকালে সেই কথাটি বলে নিজের প্রতিবিম্বকে ব্যঙ্গ করতে তার জিভে বাঁধেনি, মরণ পোড়ানো কি স্বাদ কত। আজ সেই প্রশ্ন সামনে আসতেই সে যেন বেদনায় বিষণ্ণতায় অভিভূত হয়ে পড়ল। পর মুহূর্তেই সে আত্মস্থ হয়ে বিষণ্ণতা বেদনা সব ছেড়ে ফেলে দিয়ে বললে, ছি ছি ছি, এসব কি ভাবছে সে? জীবনের এই ক্ষুদ্র প্রলোভন এই মুহূর্তে এমন বড় হয়ে উঠল, ছি। ওই তো সম্মুখে চলেছে পথ, রাঙা মাটির পথ, বনভূমি পার হয়ে, দুর্গাপুরের দামোদর ব্যারেজ পার হয়ে, পিচের রাস্তা ধরে, কলকাতা হয়ে, দেশ দেশান্তর, জলপথে আকাশপথে, অন্তহীন পথ। এই আশ্রম জীবন থেকে বড় বৃহত্তর জীবনে মানুষ সরোবর যাত্রীর মতো একা একা একা। সাবধানে যাবে কে বাপু মশাই, ওই শেষ জঙ্গলটোতে কদিন থেকে কটা ভালুক উপদ্রব করেছে, বললাম টেললাম নিয়েছ তো হে গোবিন্দ মশাই। সচকিত হয়ে উঠল নীরা, বিনু সেনের কণ্ঠস্বর। সে পেছনের দিকে তাকিয়েছিল, খেয়াল হয় সামনেই বাঁ পাশে বিনু সেনের বাড়ি। বারান্দায় এখন আলো জ্বলছে না, অন্ধকারে বিনু সেন চুরুট মুখে দাঁড়িয়ে আছে। আর ও কি? পাশের বাড়িটার ঘরের মধ্যে আলো জ্বলছে, জানলার ধারে ও কি, চোখে নিষ্পলক শানিত দৃষ্টি। যত অতৃপ্তি তত নিষ্ঠুরতা, তত আক্রোশ। প্রতিমা দাঁড়িয়ে আছে। মেয়েটি হতভাগিনী কিন্তু অকপট, বিনু সেন সৌভাগ্যবান কিন্তু কপট প্রবঞ্চক। নীরা বললে, একটু হাঁকিয়ে চল বাঁকু, স্টেশনে পৌঁছে একটু শুতে পারবো। হ আজ্ঞা। বাঁকু বললে, খুব ঢাকায় নিয়ে যাব, দেখেন কেনে। গরু পিঠে আঙুলের টিপ এবং পেটে পায়ের গুঁতো দিল বাঁকু। চলে বাপদানেরা, হ হ। গাড়িটা দ্রুত গতিতে চলতে লাগলো। আশ্রমের ফটক পার হয়ে খানিকটা এসে সদর রাস্তায় উঠল। রাস্তা দুটো সংযোগস্থলে মাটির বাঁধানো গোল বেদিতে ঘেরা একটা বড় মহুয়া গাছ। আশ্রমের লোকেদের সকলের সঙ্গেই গাছটার সম্পর্ক বড় মধুর এবং নিবিড়। কতকগুলি সরল তরুণ শাল ও পলাশ গাছের মধ্যে মহুয়া গাছটি প্রবীণ এবং শাখা প্রশাখা বিস্তার করে একটি ছাতার মতো দাঁড়িয়ে আছে। এর তলায় বেদিটা বাঁধানো আছে অনেক দিন থেকে। প্রায় প্রতিটি দিনই আশ্রমের সবাই একবার এখানে এসে বসেছে। ছেলেরা এসে এখানে গাছে গাছে ঝুলে ঝাল্লু ঝাল্লু খেলে। এখানে ভোরবেলা আসেন হরিচরণ বাবু আর বিনু সেন, বসে সূর্যোদয় দেখেন। সেও এসেছে কতদিন, ইদানিং তো নিত্যই এসেছে। কোনোদিন সে বসে থাকতো, বিনু সেন গাইতে গাইতে আসতেন, ভেঙেছে দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। কোনোদিন সে আশ্রম থেকে বেরিয়েই শুনতে পেত বিনু সেন এসে এখানে বসে গান গাইছেন, তিমিরও বিদায় উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ইদানিং মাস দিনে হরিচরণ বাবুর হাঁপানি বেড়েছে বলে ভরে ওঠেন না, আসেন না। তারা দুজনে বসে এখানে কত গল্প আলোচনা পরিকল্পনা রসিকতা করছে। কতদিন মন অকারণে বেদনাতুর হয়ে উঠলে পালিয়ে এসে এখানে চুপ করে বসে থেকেছে। বিকেলবেলা ছেলেদের খেলার পালা শেষ হলে অনিমাদি কমলাদি সে তিনজনে এসে বসেছে মুখ আঁধারি সন্ধ্যায়। খিলখিল করে হেসেছে, রসিকতায় পরস্পরকে ব্যঙ্গ করে আঘাত করে।
অনিবাদে কতদিনে বেদির ওপর শুয়ে পড়ে তাল মানহীন সুরে গান ধরেছেন। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমার চাকুরি শ্যাম খারে দিয়ে যাব। না পুরায় এই অঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো এই মহুয়ারির ডালে। কমলাদি যে কমলাদি, যাকে ছেলেরা বলে কাঠিদি, তিনিও কৌতুক রসে উৎফুল্ল হয়ে উঠে সুরে গেয়ে আক্ষর দিতেন। অবশ্য ছন্দ রাখতে পারতেন না, আক্ষর দিতেন। পোড়াতে লাগিবে সখী সারা গোটা বন, পোড়ায় না এ পাহাড় পোড়ায় না, নদী সে কয়েক ক্রোশ পারিবে না করিতে বহন, পারিলেও এ পাহাড় ডুবিবে না জলে, তার চেয়ে তুলে রেখো মহুয়ারি ডালে। এ গান তাদের দীর্ঘদিনের কাব্য সাধনার ও সঙ্গীত সাধনার ফল। প্রায় এই গান তারা গাইত, হাসত, পুরনো হয়নি, আজও হয়নি। মাত্র কাল বিকেলেও এ গান গেয়েছে। আজ বিনু সেনের সম্বর্ধনার হাঙ্গামায় আসা হয়ে ওঠেনি। প্রতিমাও আসতো এখানে, সে আসতো একা, একা এসে বসে থাকতো। প্রতিমা এখানে আসতো তাদের ঠিক আগে, স্কুলের ছুটির পরই। তারা তিনজন এলেই সে উঠত, কখনো বসে থাকতো না আর। ওই কটি কথা হতো। উঠলেন একটু। প্রতিমা সেই বিচিত্র হাসি হেসে প্রতিমা বলতো, হ্যাঁ বসো তোমরা, খেলাধুলা হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা। চলে যেত প্রতিমা। অনিমা মোটা দেহখানি নিয়ে বিচিত্র ভঙ্গি করে বলতো, বিরোহিনী রে। তারপর বলতো, মরণ। গাছটার কাণ্ডের গায়ে কত ছেলেতে ছুরি দিয়ে কেটে নাম লিখেছে। শুধু ছেলেরা কেন, অনিমাদি কমলাদি সে, তারাও লিখেছে। কত পথিকের নামও লেখা আছে। মধ্যে মধ্যে বেদির উপর কতজন কত কথা লিখে যেত এবং যায়। এখানে এই ছায়াতলে দুপুরে রাখাল ছেলেরা বাঁশি বাজায়। মধ্যে মধ্যে জিপসির দল এসে অল্প গাছপালার বনপ্রান্তে তাঁবু ফেলে 2-4 দিন থাকে। এরপরেই কিছুটা দূর বোধ করি সিকিমাইল গিয়েই আরম্ভ হয়েছে ঘন শালবন। এরই মধ্য দিয়ে একালের পিচ ঢালা পথ। সাম্পানিখানা এবার বেশ মসৃণ গতিতে চলতে লাগলো। এই মহুয়া তলায় সে এসেছিল এখানে পৌঁছবার ঠিক পরের দিন। ছুটির পর অনিমাদি বলেছিল, এসো বেরিয়ে আসি, ভারী চমৎকার একটি জায়গা আছে। সে মুগ্ধ হয়ে গিয়েছিল। সারাদিন কাজের পর এখানে এসে তার ভারী ভালো লেগেছিল। পরের দিন থেকেই আরম্ভ হয়েছিল তার কর্মজীবন। নিস্তব্ধ রাত্রি, দুপাশে বনভূমির মধ্য দিয়ে পিচ ঢালা সমতল মসৃণ পথে সাম্পানিখানা খানিকটা পথ বেশ দ্রুত চলার পর আবার মন্থর গতিতে চলতে লেগেছে। গরু খানিকটা দৌড়ে আবার তার স্বাভাবিক গমনে চলছে। সাম্পানির চাকাগুলি গরুর গাড়ির চাকার মতো ভারী নয়, ঘোড়ার গাড়ির চাকার মতোই হালকা এবং অনেক সহজে ঘোরে। তবুও গরুর জন্য সেই সনাতন চাল, ঘুটঘুট করে চলছেই। গরু দুটোর গলায় ঘন্টা বাজছে। গরুর গাড়ির চাকার মতো উচ্চ এবং সকরুণ বিলাপধ্বনির মতো শব্দ না উঠলেও চাকা একটি মৃদু ক্যাচ ক্যাচ শব্দ উঠছে। দুপাশের বনের ভিতর থেকে ঝিঝির ডাক উঠেছে, ডেকেই চলেছে একটানা। চালক বাঁকুড়ায় হঠাৎ সরব হয়ে উঠল, অয় অয়, আবার ঝিমা গেলে যে রে, ই বেহুদা বদমাইশ দিকে বলে কথা শুনে না, হ্যাঁ দিব পাচনের বাড়ি। বলেই নাকে ঘর ঘর করে বিচিত্র শব্দ করলে। নীরা বুঝতে পারলে লেজে মোচড় দিচ্ছে বাঁকু। গাড়ির গতি দ্রুত হল। সাম্পানির ভিতরে অন্ধকারের মধ্যে বসে নীরা একটু হাসল। একটা কথা মনে পড়ে গেল, কথা নয় ছড়া। পেটগুলো মোটা আমার, খুরগুলি চেরা, আমার কাজ নয় গো দৌড়া, নই গো আমি ঘোড়া, আমি টানতে পারি হাল, ঘোড়াই আখের শাল, ঘরে বোঝাই করে দিই গুড় ধান চাল, আমার পিঠে চড়া বারণ, বলি তাহার কারণ, বাবা বুড়ো শিবের আমি একমাত্র বাহন, তাই তো আমার দাঁতের কোষে একটি পাটি দাঁত, ফোকলা বুড়োর ফোকলা বাহন হবেই নির্ঘাত, তাতেই বাজি মাত, গপগপিয়ে গিলি ঘাসের আটি টেনে ছেঁড়া। মস্ত লম্বা ছড়া। গরু ঘোড়া গাধা মানুষ সাপ ব্যাঙ ফড়িং পাখি নিয়েই ছড়ার বিচিত্র পাঠ্য আশ্রমে। বড় বড় বোর্ডে মোটা মোটা এবং গোটা গোটা হরফে লেখা ছড়ার সঙ্গে সুন্দর ছবি। সারা দেওয়ালময় টাঙানো। শুধু গরু ঘোড়া গাধা বেড়াল মানুষ কেন, পরে ক্লাসের বড় ছেলেরা যারা ইতিহাস পড়তে শুরু করে তাদের জন্য রামায়ণ মহাভারত থেকে ভারতবর্ষের মোটামুটি ইতিহাস ছবিতে এঁকেছেন বিনু সেন। এদেশে সেই পুরনো পটের পদ্ধতিতে গোড়ানো পটে এঁকেছেন নিজে।
এবং বেশ ছড়া বেঁধে গান করে সেগুলি দেখানো হয়, ছেলেদের চমৎকার লাগে। সেদিন অর্থাৎ পৌঁছবার পরদিন, যেদিন সে কাজ আরম্ভ করে, সেই দিনের কথা মনে পড়ছে। বিনু সেন নিজে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পরিচয় করিয়ে। গাড়িটা একটা কোন খানায় করে ঝাঁকুনি দিয়ে উঠল, কিন্তু তাতেও কোনো ব্যাঘাত হলো না। মনে পড়েছে। জীবনের এই মনে পড়া একবার শুরু হলে সে সহজে থামে না। বিশেষ করে কোনো সংকট বা সংঘর্ষের মুহূর্তে বা লগ্নে যদি আরম্ভ হয়। আবার মনোরঙ্গমঞ্চে স্মৃতি প্রযোজকের প্রযোজনায় জীবন নাটক শুরু হয়ে গেছে। পরের দিন থেকে শুরু হলো কর্মজীবন। বিনোদাই এসে তাকে ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ইনি নীরাদি, বুঝলে, ইনি তোমাদের অঙ্ক কষাবেন, ইতিহাস পড়াবেন, আর তোমাদের খেলার মাঠে তোমাদের তাড়াবেন, চড়াবেন, খেলাবেন। কাল দুই ষণ্ডাকে যা শায়েস্তা করেছেন শুনেছি আমি। দেখেছো কতটা লম্বা, কেমন হাত? তিনি হাতখানা টেনে তুলে দেখালেন। আবার তেমনই সুন্দর মিষ্টি চেহারা এবং মন। তোমাদের ঝগড়াঝাঁটির বিচারও উনি করবেন। তোমাদের মামুনিকে তোমরা বড্ড বিরক্ত করো। উনি শান্তশিষ্ট মানুষ, এইসব দুর্দান্তপনা সইতে পারেন না। ওর প্রমোশন হলো, উনি আপিল শুনবেন আর এই ছোট বাচ্চাদের দেখবেন, মানে মোটামুটি সবই দেখবেন, আপিসে বসে থাকবেন, বুঝেছো? প্রতিমাও বিনোদার সঙ্গে এসে ঢুকেছিলেন ক্লাসে। প্রসন্ন মুখেই এসেছিলেন। আগের দিনের অনিমাদির কথাগুলি মনে করে একটু বিস্মিত হয়েছিল নীরা। কই, রাগ তো করলে না প্রতিমা? হাসি মুখেই তাকে ক্লাসে বসিয়ে প্রতিমা বিনু সেনের সঙ্গে চলে গিয়েছিল। নীরা বলেছিল, তোমাদের মতোই আমার বাবা মা কেউ নেই। খুব ছেলে বয়সে তারা স্বর্গে গেছেন। সেই হিসেবে আমি তোমাদের সত্যিই দিদি নয়। ছেলেরা তোতা পাখির মতোই বলেছিল হ্যাঁ, কিন্তু ক্রমে ক্রমে আধ ঘন্টা খানেকের মধ্যে সে সত্যিই আপনার জন হয়ে গিয়েছিল, এবং ক্লাস শেষে মনে হলো এই তার জীবনের সবচেয়ে ভালো লাগার কাজ, সবচেয়ে ভালো কাজ। যোগী যোগ করুক, ভোগী ভোগ করুক, সে এই করবে আজীবন আজীবন। কাজ তার ভারী ভালো লাগলো। সারাটা দিন আনন্দের মধ্যে দিয়ে যে কোন দিকে গেল সে বুঝতেই যেন পারলে না। সবসময় ক্লাস ঘরে নয়, মাঠে, গাছতলায়। ওরই মধ্যে একজন চাষি মাস্টার আছেন। তিনি ছেলেদের নিয়ে মাঠে খাটান। তখন অনেক বাদাম হয়েছে, তোলা হয়েছে। অনিমাদি দুপুরে ঢুলতে শুরু করেন। তখন গোলমাল করলে একেবারে রেগে খুন হন, দু হাতে পেটে। কমলাদি বিকেলের দিকে মার হয়ে যান, দুর্বল মানুষ। নীরার ডিউটি আছে খেলার মাঠে, তাই 1 ঘন্টা আগে ছুটি। আপিস করে বই টইগুলো রাখতে এসে প্রতিমাদির সঙ্গে আলাপ হল। স্বল্পভাষী মেয়েটি, দেহে মনে খুব সবল নন, বরং দুর্বল। তার উপর সারা অন্তর্জোড়া দুঃখ। বলেন, তোমার কথা সব শুনলাম ওর কাছে, মানে তোমাদের বিনোদার কাছে। ও খুব শক্ত মেয়ে, বাহাদুর মেয়ে তুমি। নীরা বলে, জলে ফেলে দিলে সবাই সাঁতার শিখে যায়। ভগবানই বলুন আর অদৃষ্টই বলুন, আমাকে যে জলে ফেলে দিয়েছিল, কি করব, হাত পা ছুটতে ছুটতে কুল পেয়ে গেলাম। প্রতিবার এক বিচিত্র বিষণ্ণ হাসি আছে, যে হাসি মানুষের ভালো লাগে না। আজ কিন্তু এই মুহূর্তে তার সেই হাসি নীরার ভালো লাগলো। সেই বিষণ্ণ হাসি ঠোঁটে ফুটে উঠল। প্রতিমা স্থির দৃষ্টিতে বোধ করে নিজের জীবনের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বললেন, না, জলে ফেলে দিলেই সাঁতার শেখে না, শিখতে পারে না। তোমার কথা শুনেছি, তুমি নদীতে পড়ে নদীর টানে ভেসেছ, শক্তি ছিল, সাঁতারও শিখেছ। কিন্তু যারা সমুদ্রে পড়ে, যার তল নেই, কূল নেই, কিনারা নেই, বাপরে। বলে কথায় একটা মুহূর্তের ছেদ টেনে আবার বলেছিলেন, আসল হলো ভাগ্য, আর শক্তিও বটে। হেসে নীরা বলেছিল, ভাগ্য ঠিক মানিনি, তবে বিয়ের আসর থেকে বেরিয়ে পরপর পুলিশ অফিসাররা, শিবনাথ দাদু, তারপর বিনোদার দেখা পেয়ে, আশ্রয় পেয়ে মনে হচ্ছে ভাগ্য থাক বা না থাক, সময় বলে একটা কিছু আছে। পতন অভ্যুদয়। ও কি ও কি ও কি করলেন? মধ্যপথে কথা অসমাপ্ত রেখে নীরা সবিস্ময়ে বলে উঠেছিল, ও কি ও কি ও কি করলেন আপনি? প্রতিমা খাতার পাতা ছিঁড়ছে। যে খাতাখানা নিয়ে সে কাজ করছিল তারই উপর হাত রেখে কথা বলছিল। হঠাৎ সেই খাতার পাতাটা মুঠোয় খামচে ধরে ছিঁড়ে ফেলছে, অথচ তার দৃষ্টি তার দিকে। নীরার কথায় প্রতিমা দৃষ্টি নামিয়ে নিজের কাজটা দেখে সেই দিকেই তাকিয়ে থেকেছিল। বোধ করে ভাবছিল করেছে কি। নীরা খাতাটা নিয়ে কোনো রকমে মেরামত করবার অভিপ্রায়ে হাত বাড়িয়েছিল। দিন দেখি, গাম দিয়ে জড়লেই হবে।
স্প্রিংকে টানলে যেমন স্প্রিং আপনি গুটিয়ে নিয়ে টানে, তেমনি ভাবে প্রতিমার হাত খাতাখানা নিয়ে তার কোলের দিকে চলে গিয়েছিল। তার মন যেন ওদিকে ছিল না, হুঁশ ছিল না যাকে বলে। খাতাখানা টেনে নিয়ে সে বলেছিল, শিবদাদুর বাড়িতে ওর সঙ্গে কবার দেখা হয়েছে তোমার? আজ এই কাণ্ডের পর গাড়িতে বসে চলবার সময় এ নিয়ে যত সূক্ষ্ম তত্ত্ব লুকোনো মনের কথা মনে হচ্ছে, সেদিন এত মনে হয়নি। তবে একটু হয়েছিল, হাসি পেয়েছিল প্রতিবার এই আগ্রহ দেখে, আবার একটু বিরক্তও হয়েছিল। ছি, এত নীচ! ওই মানুষকে এমন সন্দেহ! আজ বুঝেছি সন্দেহের কারণ কি। থাক, তার স্মৃতি বলছে ব্যাখ্যা রাখো, অভিনয় ছন্দ ভঙ্গ হচ্ছে। সেদিন সে আত্মসংবরণ করে হেসেই বলেছিল, এই তো একবার, এবারই। সে কি, কবারই তো উনি গেছেন কলকাতা, দিল্লির পথে? তা জানি নে, আমি তো 1.5 বছরের মধ্যে দেখিনি। শক্ত মেয়ে নীরা আত্মসংবরণ করে হেসেই এরপর বলেছিল, জানেন, মিথ্যে কথা আমি বলিনি। যে বলে তাকে খুব ঘেন্না করি, আর সত্যি বললেও যে বিশ্বাস না করে তাকে বলি, দেখো, বিশ্বাস করে ঠকলেও তোমার জিত, আর অবিশ্বাস করে ঠকলে মাটির তলায় মুখ লুকিয়েও নিজের কাছে লজ্জা এড়ানো যায় না। প্রতিমা কিন্তু ওসব কথার মানে বোঝা তো দূরের কথা, বোধহয় শুনলেও না, কারণ তার চোখ মুখ যেন বলছিল সে ভাবছে। হঠাৎ একসময় যে ভাবছিল তা মনে পড়ল বোধহয়। ঘাড় নেড়ে বলে, ও হ্যাঁ, উনি যে এবার আসানসোলে উঠেছেন, আসানসোলে নেমেছেন। তারপর হঠাৎ উঠে এসে তার হাত ধরে বললেন, তোমার সঙ্গে কাল আমার কথা বলা হয়নি। ছেলে দুটো এমন করলে। একটু হাসলেন, হেসে বললেন, কিছু মনে করনি তো? না না, সত্যি আপনার যা নরম স্বভাব আর ডেলিকেট শরীর, তাতেও সামলানো সম্ভবপর হতো না, বোধহয় ফেলে দিত আপনাকে। তবে বড় সুন্দর আপনি, ওদের তাতেই বশ মানা উচিত। মুখ ফিরিয়ে তাকালেন খোলা দরজার দিকে, তারপর বললেন, রূপ। তিক্ত হাসি ফুটে উঠল মুখে। না, সেই দুর্বোধ্য না। খেলার মাঠে সে কোমর বেঁধে দাঁড়ালো। শুধু দাঁড়ালো না, যে যখন পড়লো তাকে গিয়ে তুললে, ধুলো ছেড়ে বললে, যাও যাও, ফের যাও। বিনু সেন একটা চুরুট মুখে দূরে দাঁড়িয়ে হাসছিলেন। খেলার শেষে বললেন, ওয়ান্ডারফুল, কনগ্রাচুলেশনস। সন্ধ্যের আগে খেলা শেষ হলে অনিমাদি বলেছিলেন, এসো, এবার ভূত নাচানো হলো, এবার চলো আমরা পেতনিরা নেচে আসি। একটু একেবারে নির্জনে হেসে খেলে নেচে কেঁদে আর কি। নীরা বলেছিল, মানে? মানে এসো বেরিয়ে আসি আমাদের কুঞ্জবনে, চমৎকার জায়গা। ওরা মানে অনিমা, কমলা ও সে 3জনে এসেছিল গাছতলায়। গাছতলায় এসে যেই ওরা হাজির হলো অমনি প্রতিমা উঠল। অনিমাদি হেসে বললেন, হয়ে গেল বেড়ানো? হ্যাঁ, বসো তোমরা, অনেকক্ষণ এসেছি। চলে গেল সে। অনিমা বললে, মরণ। তারপরই বলে, তবু তো আজ খেলার মাঠে শ্রীমতী নীরার মহিষমর্দিনী রূপ দেখেনি। নীরা বললে, না না, বাড়িয়ে বলেন সব আপনারা। আজ তো আমার বেশ লাগলো, অনেক কথা হলো। আমাকে বললেন, কিছু যেন মনে করো না। অনিমাদি বললেন, কাল যে লেকচারিফাইং হয়েছে 1.5 ঘন্টা। মানে বিনোদা? হ্যাঁ গো, রোজ একটি করে লেকচার, অবশ্য এই এলেন বলে। সকলের ঘরে এসে খোঁজ করবেন, হাসবেন, হাসাবেন। লোকটা সাক্ষাৎ শিব, বুঝেছো? তারপর ওর ঘরে গিয়ে কোনোদিন 0.5 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা অবশ্যই পড়ান ধর্মশাস্ত্র, গীতা, জাতক, কিন্তু কে শোনে? ওই ছাই চাপা দিয়ে যান, ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে উড়িয়ে দেয়। কিছুতেই বুঝবে না বিনু সেনের মতো মানুষ কাউকে ভালোবাসেন না, বাঁচতে পারেন না। নীরা বলে, কেন বলুন তো? উনি কি এমন যে কাউকে ভালোবাসেন না? দেবতা না, অবতার না, কি যে কাউকে বাঁচতে পারেন না? এই আলোচনা অবশ্যই দীর্ঘ হয়েছিল, অনেক কথা যার সবটা আজ মনে নেই, অর্থাৎ নাটকে তার প্রয়োজনই নেই। জীবন নিয়ে যখন নাটক লেখা হয় তখন ঝরতি পড়তি যা কিছু ঝরে পড়ে যাওয়ার পর যেটুকু ভবিষ্যৎকালের বীজ আর বর্তমানকালের ফসল জমা থাকে তাই। যেটুকু যায় তার জন্য খামতি হয় না, বরং বাড়তি কথা বাদ করলে নাটক তাতেই জমে ওঠে। সন্ধে একটু গাঢ় হয়ে এলে তারা ফিরেছিল। নতুন উৎসাহে এসে ফেরবার জন্য একটু অধীর হয়েই ছিল। আজ সন্ধে থেকে এসে হরিচরণ বাবুর কাছে পড়া শুরু করবে।
ফিরে এসে তারা অনিমার ঘরেই ঢুকেছিল। অনিমাদের ছাড়েনি, বলেছিল, এসো না ভাই, প্রেম যখন করনি করবে না, তখন তো পড়া রইলই সারা জীবন, পুর হয়ে শুয়ে পড়া ছাড়া আর কিছু করবার থাকবে না, তার জন্য এত তারা কেন? বেশ অনিমারে, এই মোটা সোটা হাসকুটে মেয়েটি, জীবনে ওর সুখ বড় না দুঃখ বড় হিসেব করা কঠিন। কমলাদিও পাশের ঘরে থাকে, বাড়িটা একটাই, সেও ডেকেছিল। নীরা যেতে যেতেই বলেছিল, প্রেম করলে তাহলে বলছেন পড়া হয় না? অনিমাদি বলেছিল, হুম, প্রেম থাকলে পড়া দিনে আকাশে তারার মতো, বড়জোর হলুদ মাখানো কুমড়োর ফালি মানে চাঁদের মতো বলতে পারো। আর পড়ায় ডুবলে প্রেম তো রাতের আকাশে সূর্যি ঠাকুর, রাতের ভাসুর। লেখাপড়া শিখলেই তো মাস্টারনি মেজাজ, পরের সঙ্গে হেডমাস্টার সেকেন্ড মাস্টারের মতো কিটিমিটি, শেষ পর্যন্ত রেজিগনেশন ছাড়াছাড়ি। ও হয় না হে, ও হয় না। হেসে উঠে নীরা বলেছিল, সে হয় না হলো, কিন্তু আমাকে হে বলছেন কেন? আমি কি পুরুষ হয়ে গেছি? অনিমা বলেছিল, হলে তো বেঁচে যেতে, ফাঁড়া কেটে যেত, পারলে বলতে পারতে। বাধা দিয়ে নীরা বলেছিল, তবে? হে দেশে বলে, এটা রারো দেশ, মেয়েরা মেয়েদের হে বলে। স্বল্পভাষিনী রুগ্না কমলা বসে এতক্ষণ নিজের মনেই মাথা টিপছিল। সে এবার বলেছিল, এদেশে বলে। অনিমা বলেছিল, শিখতে হবে, রাস শান সব শিখবো, বিনু সেন ঠিক তালিম লাগায় দিবে, খেয়ে কিছু ভেবো নাই, আর আমি তোমাকে গাইন শিখায় দিব, বুঝলা? কমলা বলেছিল, চমৎকার ঝুমুর শিখে নিয়েছেন অনিমাদি, যা নাচেন। সত্যি? গান না অনিমাদি? অনিমাদিকে এইসব কাজে দুবার বলতে হয় না, বলে, দে দরজাটা দে, জানলাটাও। এবার দাও থেকে দে বলতে শুরু করলে অনিমাদি। তারপর কোমরে কাপড় জড়িয়ে তাকে টেনে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে নিজে মেঝেতে বসে পড়ল এবং একখানা হাত বাড়িয়ে বললে, যখন বলবো হাতে ধরে তুলতে তখন তুলবে কিন্তু, বলেই গান ধরে দিল। পিরিতি হলো শুল গো, সখী পিরিতি হলো শুল, আমি বসিলে উঠিতে লারি, আমার হাতে ধরে তুল গো, হাতে ধরে তুল। হাত ধরে তুলে দিতেই অনিমাদি নীরার গলা জড়িয়ে ধরে আবার শুরু করেছিল, সখী আমার এলায় দে চুল, আমি বুঝিব না ফুল, বিষে অঙ্গ জড় জড়, ডংসিছে ভীমরুল। তারপর সে ধেই ধেই করে নাচ। নীরার আত্মসমরণ করতে পারে, খিলখিল হেসে প্রায় গড়িয়ে পড়ছিল। মোটা অনিমাদির নাচের সঙ্গে ছেলেবেলার দেখা ভালুক নাচের কোনো তফাৎ ছিল না। অনিমাদি তা নিজেও জানত, কিন্তু সে নির্লজ্জ। সখীদের কাছে তার লজ্জাও ছিল না, রাগও না। আশ্চর্য মানুষ। অনিমাদি নিচেই চলেছিলেন। হঠাৎ বাইরে এই উচ্চ গলায় ডাক পড়েছিল, অনিমাদি রে! সর্বনাশ! বিনো সেন, বিনোদা! মুহূর্তে সব স্তব্ধ হয়ে গিয়েছিল। অনিমাদি কালিমায়ের মতো জিভ কেটে তাড়াতাড়ি গাছ কোমর বাঁধা কাপড়ের পাক খুলে সামনে নিয়ে খোলা চুলে ঝুঁটি একটা বেঁধে নিয়েছিলেন। দরজায় ধাক্কা দিয়ে বিনো সেন ডেকেছিলেন, কি ব্যাপার, নাচ হচ্ছে বুঝি অনিমাদির? অনিমাদি এবার দরজা খুলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেছিলেন, না তো। বিনো সেন ঘরের দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, আর না তো, এখনো হাঁপাচ্ছ তো। তারপরে নীরাকে দেখে হেসে বলেছিলেন, ওরে বাপরে, এই যে একেবারে ত্রিমূর্তি, নীরা সমেত। অনিমাদি চতুর, সঙ্গে সঙ্গে সে বলে উঠেছিল, ত্রিমূর্তি নয়, তিন কন্যে, এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান, এক কন্যে রাগ করে বাপের বাড়ি যান। একজন খামতি ছিল, এবার পুড়েছে। তাহলে শিব ঠাকুর খুঁজি আমি, কিন্তু? কি কিন্তু? নিরাকন্যে যা কন্যে, তাতেও সতীনও নেবে না, বুড়ো শিবও নেবে না। দেখেছেন তো খেলার মাঠে, ওহ, চুলগুলো যা উঠছিল, এক রাশ কালো চুল, ওয়ান্ডারফুল। নীরা বললে, ওসব বলে আমি কিন্তু খেলার মাঠে ভার নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, বলবো না, তবে খুব খুশি হয়েছি, তুমি আমার প্রবলেম মিটিয়েছো। মেটাতে পারবে আন্দাজ আমি করেছিলাম, ছেলেরা তোমাকে পেয়ে খুশি হবে ভেবেছিলাম, তা হয়েছে। এখন চলো মাস্টারমশাইয়ের কাছে পড়বে, বসে আছেন তিনি। তুমি আমার সমস্যা মেটালে, এখন তোমার সমস্যা মিটলে আমি আরো খুশি হব, চলো। অনিমাদি বললেন, প্রতিমাদির বাড়ি যাবেন না? সেরে এসেছি। সৌম্যবর্তী বৃদ্ধ বসেছিলেন চুপ করে। বিনো সেন তাকে বারবার বলে দিয়েছিলেন, দেখো, স্মৃতির ঘরের দোরে ধাক্কা দিও না, পুরনো কথা তুলো না, কেমন? নীরা অন্ধকারে পথ চলতে চলতেই নীরবে সায় দিয়ে ঘাড় নেড়েছিল। নীরাকে পৌঁছে দিয়ে বিনো সেন চলে গেলেন, শুধু বলে গেলেন, এই মেয়ে আশ্চর্য মেয়ে, কঠিন মেয়ে, একে যেমন শেখাবেন তেমনই শিখবে।
আমি বলতে পারি মাস্টারমশাই, আপনি খুশি হবেন পড়িয়ে। অল্প কয়েক মিনিটের মধ্যেই পড়া শুরু হয়ে গিয়েছিল। ভূমিকা না, পরিচয় না, শুধু বললেন, বড় মা, শুরু করো। নীরা শুরু করে দিল। তারপর সে অন্য জগৎ, এই জগতের মধ্যেই যেন আর একটা জগতের দোর খুলে গেল। সেখানে গুরু আর ছাত্রী। ঘন্টা আড়াই পর বৃদ্ধ বললেন, এইবার থাক মা। নীরবে বই বন্ধ করলেন নীরা। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, পড়তে ভালো লাগলো মা? নীরা বলে ফেললে, এভাবে তো কেউ কখনো পড়ায়নি, এমন ভাবে পড়ানো যায় তাও আমি জানতাম না। বৃদ্ধ বলেন, উপনিষদে আছে মা, ওরাতেই গুরু শিষ্য দুইকেই প্রার্থনা করতে হয়। প্রার্থনা করতে হয় আমাদের দুজনের আকুতি যেন সমান হয়, আসন যেন সমান হয়, ছোট বড় নয়, সমান। শেষ কথা মা, আমরা যেন পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ না করি, অনুরাগ থাকা চাই। নীরা তার পায়ের ধুলো নিয়ে আবেগবশে বলে ফেলেছিল, বাপ মায়ের কাছে আমার ঋণ হলো জন্মের প্রাণে, আর কারো কাছে ঋণ আমার ছিল না। আজ নতুন খত লিখলাম, ঋণ পেলাম, শোধ না মা, শোধ টোধ নয়, দিতে কিছু চেয়েও না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর চুপ করে রইলেন। অনেকক্ষণ পর বললেন, এবার আর কিছু নেই মা, সব গেছে। নেব কার জন্যে, নিয়ে করব কি? সবই বাহুল্য মনে হয়, তবে যেটুকু আছে যতক্ষণ পারি দিয়ে যাই। তুমি যখন সুবিধে হবে আসবে, পড়াতে পেলে সব ভুলে থাকি। তুমি আমায় বাঁচালে। পড়া শেষ করে যখন ফিরল তখন প্রায় 10টা। বাইরে বিনোদার গান শোনা যাচ্ছে। একটু এসেই দেখলে আপন বারান্দায় দাঁড়িয়ে তিনি গান গাইছেন, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। ছোট একটি চিমনি জ্বলছে টেবিলের উপর, একখানা বইও নামানো। ওদিকে বারান্দার প্রান্তে ছবি নিজের এবং রং তুলি। তিনি উঠে এসে বারান্দার প্রান্তে দাঁড়িয়ে রাত্রির আকাশের দিকে তাকিয়ে গাইছেন। তিনি তার পায়ের শব্দে তাকালেন বোধ হয়। একটা মাটির খোলা তার পায়ের স্লিপারের চাপে মরমর শব্দে ভেঙে গেল। সেই শব্দে মুখ ফিরিয়ে বিনো সেন বললেন, কে? মীরা? হ্যাঁ। পড়া শেষ করে ফিরছ বুঝি? হ্যাঁ। কিন্তু আলো নেই কেন? এখানে সাপ আছে। এইটুকু তো পথ। না, দাঁড়াও, একটু আগে একটা বড় সাপ বেরিয়েছিল মাঠে। টর্চটা নিয়ে পথে নামলেন। চলতে চলতে প্রশ্ন করলেন, কেমন পড়লে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো পড়ান উনি। জানো, সংসারে উজাড় করে দিতে চেয়েও সবাই তা পারে না। সেইটাই মানুষের বোধহয় সব থেকে বড় ট্র্যাজেডি। যারা পারে তারাই মহত্তম মানুষ। উনি তাই। ওদের ট্র্যাজেডি উল্টো, ওরা যত দিতে চান তত নেবার লোক মেলে না। হয়তো তোমার মধ্যে তেমনি ছাত্রী পাবেন, পড়ো ওর কাছে ভালো করে। তারপর হঠাৎ বললেন, দেখো, দিমাকে একটু সহ্য করে চলো, করুণা করো। ও বড় দুঃখী। ও মানে কথাটা তোমাকে বলাই উচিত, ও ঠিক তোমাকে পছন্দ করেনি। প্রশ্ন করো না, শুধু জেনে রাখো, কেমন? যাও। ঘরে এসে বসে পড়ে খানিকটা স্তব্ধ হয়েছিল সে। ভুরু দুটি কুঁচকে উঠেছিল। কেন পছন্দ করেননি? তিনি কি ভাবেন সে বিনোদাকে ভালোবাসে? না, সে পড়িয়ে পড়তে এসেছে, জীবনে সে পথ করে নেবে। নক্ষত্রের আলো ডাকে আধার সমুদ্র বক্ষে, নূতন দিগন্তে যারা তরণী ভাসালো। বিনু সেন তার জীবনাকাশের দিগন্তে একটি নূতন নক্ষত্র। তার আলোতে আজ সে পথ দেখে চলেছে। প্রতিবাদে কাল সে তাকে পিছনে রেখে চলে যাবে। বিনু সেন তোমার জীবনের ধ্রুবতারা, তার নয়। নারী জীবনে একের ধ্রুবতারা অন্যের নয়। বিনু সেন তখনও গাইছেন, এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। আজকের মতো শেষ করলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মহাশ্বেতা উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন। এই দীর্ঘ উপন্যাসটি পাঠ করা মোটেই সহজ হচ্ছে না আমার পক্ষে, তাই বলছি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।